দেখো, যে মানুষ ঘুমিয়ে পড়ে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমোয় তুমি তাকে কি করে জাগাবে? এটা তো একটা বিষয় না? অনেকে বাবা মাকে অত্যাচার করছে, কেন করছে জানে না। যখন এনটিটিকে সামনে এনে দাঁড় করানো হচ্ছে, তার মাই বলছে যে আমার ছেলে যখন রাগ করে তাকে দেখলে মনে হয় যেন একটা রাক্ষস। আর আমি যখন ওনাকে এঞ্জেল পাঠালাম, উনি পরের দিন আমাকে বলছে, তুমি কালকে কি করেছো গো, কাকে পাঠিয়েছো, কি পাঠিয়েছো? বললাম যে কেন বলো তো? না, আমার কুকুরটা দৌড়াদৌড়ি করছে, ঘেউ ঘেউ করছে, আর আমার মনে হচ্ছে কেউ একটা যেন আমার কাছে এসছে, বাট আমি ফিল করতে পারছি, বাট আমি তাকে দেখতে পাচ্ছি। ক্লায়েন্ট এসছে প্রমোশনের জন্য, সত্যি সত্যি তার প্রমোশনটা হয়েছে, কিন্তু আটকেছে কোথায় জানো? সত্যি সত্যি প্রমোশন হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও সে কোথায় আটকালো জানো? সে নিজেই এসে বললো সে কোম্পানির আগেনস্টে কেসে ধরে রাখার জন্য বলি দিতেন সব ক্যাটাগরিরই বাচ্চাদের। লাইফ জিনিসটা আসে তো বেসিক্যালি আমাদের বেদাস গীতাতে পাওয়া যায়, কেন শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন উনি রামচন্দ্র ছিলেন, এবং ওনার যে মৃত্যুটা হয়েছিল, যে রামচন্দ্র যেভাবে ছল করে বালিকে মেরেছিল, তো শ্রীকৃষ্ণ ওইভাবে ওই জিনিসটাকে, ওই ব্যালেন্স, ওই কার্মা ব্যালেন্সটাকে ইকুয়াল করার জন্য উনি ওই ব্যাদের হাতে মৃত্যুটা গ্রহণ করে। 2012 সালে আমির খানের একটা ফিল্ম আসে তালাশ বলে। ওখানে আমরা দেখতে পাই ওনার নিজের ছেলে জলে ডুবে মারা যান। ওনার স্বামী স্ত্রী কথা বলছিলেন, রানী মুখার্জির স্ত্রী ছিলেন ওনার, এবং তাদের যে ফ্ল্যাট বা যে কোয়ার্টারে থাকতেন সেই কোয়ার্টারে একজন সাইকিক রিডার ছিলেন। তিনি বলেন যে তোমার ছেলে আমার কাছে এসে কিন্তু ডিস্টার্ব করছে, তোমার সাথে কথা বলতে চায়। সেই সময় 2012 সালে কিন্তু আমরা এই জিনিসটা যতটা সিরিয়াসলি নেব কি না নেবো না, এটা একটা মানে হচ্ছে ঠিক আছে চলো, এটা মানে কি বলবো, এটা ভৌতিক ব্যাপার লাগছিল। কিন্তু আজকের পডকাস্টে কিন্তু একদম সত্যি ঘটনা যে সেই সময় হতো, এখনো হয়ে যাচ্ছে, মানে একটু অবাক লাগতেই পারে। ধরুন আপনার এরকম হলো যে আপনার বাবা বা মা বা আপনার স্ত্রী বা স্বামী কেউ অঘটন ঘটনা ঘটেছে, আপনি জানতেও পারলেন না তার শেষ ইচ্ছা কী ছিল, বা আপনার মা আপনাকে ফোন করছে, আপনি ফোনটা তুললেন না, এরকম আপনি কিছু ভাবছেন, কথা বলতে চান। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টে যিনি আছেন একদম নতুন একজন মুখ, যিনি পিএলআর করেন এবং স্ক্যান করেন। স্ক্যান মানে কিন্তু পেপারে স্ক্যান না, চোখ দিয়ে আপনাকে এমন কিছু কথা বলে দেবে ভাবতে পারবেন না। পুরো পডকাস্টটা তার জন্য দেখতে হবে। আর তিনি যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, নাম্বারটা আপনি দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারে কল করে আপনি এসে আমাদের সাথে যুক্ত হয়ে নতুন কিছু কথা সারা বিশ্বের বাঙালির কাছে আপনি ছড়াতে চান সেটাও, বা প্রমোশনাল কোনো দিন কাজ করতে চান, সেই জন্য অলওয়েজ ওয়েলকাম। আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো আছি কৌশিক। আমরা আপনার কাছে কি শুনতে চলেছি প্রথমে? আজকে বেসিক্যালি আমি পিএলআর দিয়ে স্টার্ট করব। আমি জানি তো অনেক কিছু, যেরকম আমি রেকি গ্র্যান্ডমাস্টার, পিএলআর ট্রেনার, ট্যারোট, অ্যাঞ্জেল হিলিং করেন? এঞ্জেল হিলিং করি, অ্যান্ড এঞ্জেল ইজ দ্য ওয়ান অফ মাই ফেভারিট পার্ট। বাট কি হয় যে আজকে আমি পিএলআরটা দিয়ে একটু স্টার্ট করি, তাহলে সবার ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম যখন শিখেছি, আমি তো সুপ্রিয়া লাহিড়ী আমার গুরুর কাছে শিখেছি। তো আমি প্রথমে দেখতে গেছিলাম, ফার্স্ট শেখার আগে তো দেখতে গেছিলাম, আই ওয়াজ এক্সাইটেড কি হয়। তো ওখানে দেখতে গিয়ে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, সেটা হচ্ছে 1888-এ আমি আব্বাস বলে একটা জায়গাতে ছিলাম, মানে আমার প্রিভিয়াস 1888, সেখানে আমি আব্বাস বলে একটা জায়গাতে প্রিভিয়াস লাইফে ছিলাম পার্সিয়াতে। তো অদ্ভুত বিষয়, আমি যখন দেখলাম ওখানে আমি একটা রাজকন্যা ছিলাম, হ্যাঁ, একজন কুইন ছিল আমার মাদার। তো আমি প্রথমে না মানে ব্যাপারটাকে ডাউটফুলি লেগেছিল, কিন্তু আমি, ম্যাম তো ওয়াজ কনফার্ম কি ইউ সি, দেখবে তোমার হবে, ইটস ট্রু। অদ্ভুতভাবে গুগলে আমি যখন টাইপ করলাম দেখলাম অ্যাকচুয়ালি আছে, ঠিক 1888-এ আব্বাস বলে একটা প্লেস আছে, অবভিয়াসলি ইটস ইন পার্সিয়া। তো আই ওয়াজ লাইক কি আরে এরকমও মিলতে পারে। আর সত্যি সত্যি না, আমি অনেক লাইফই দেখেছি, তার মধ্যে একটা মঙ্ক লাইফ আছে। আমি মঙ্ক ছিলাম, যে কেন আমার স্পিরিচুয়ালিটিতে আসার রিজন কি, এটা আমি ম্যামকে সবসময় মানে বলতাম। তো উনি বললেন ট্রাই ইট, দেখো। তো তখন যখন আমি ওটা দেখলাম, আমি দেখলাম হ্যাঁ সত্যি সত্যি আমি টিবেটিয়ান মঙ্ক ছিলাম। তো যেহেতু বুদ্ধিস্ট মঙ্ক ছিলাম, তো আইডিয়া হলো যে হ্যাঁ স্পিরিচুয়াল লাইফ মানে লাইফটা আসা এবং এই লাইফে প্র্যাকটিস করার রিজনটা হচ্ছে আমার পাস্ট লাইফের একটা পার্ট।
কারণ আমাদের তো অনেক লাইফ থাকে, হাজার হাজার লাইফ থাকে, এটা জাস্ট একটা পার্ট। তো আজকে আপনি তো পিএলআর করছেন, এখন অনেকে আপনার কাছে এসছে, তার মধ্যে থেকে একটা ঘটনা রাখবেন? হ্যাঁ, এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছো, যে অনেকেই আসে, অনেকেই সবকিছু শেয়ার করে। অ্যাকচুয়ালি দেখো, পাস্ট লাইফ জিনিসটা আসে তো বেসিক্যালি আমাদের বেদাস গীতাতে পাওয়া যায়। কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন উনি রামচন্দ্র ছিলেন, এবং ওনার যে মৃত্যুটা হয়েছিল, যে রামচন্দ্র যেভাবে ছল করে বালিকে মেরেছিল, তো শ্রীকৃষ্ণ ওইভাবে ওই জিনিসটাকে, ওই ব্যালেন্স, ওই কার্মা ব্যালেন্সটাকে ইকুয়াল করার জন্য উনি ওই ব্যাদের হাতে মৃত্যুটা গ্রহণ করেন। এটা তো সবাই জানে এই স্টোরিটা। তো আমাদের তখন মনে হয়েছিল যে হ্যাঁ, পাস্ট লাইফ তো ডেফিনেটলি আছে, তো পাস্ট লাইফ যদি থাকে তাহলে এটা একটা শেখার প্রসিডিওর যদি থাকে। তো আমি ম্যামের কাছে, যখন আমি আমার টিচারের কাছে গেলাম, আমার ম্যামের কাছে, উনি তখন বললেন হ্যাঁ আমি শেখাচ্ছি, তুমি শেখো। শেখানোর পর আমি এখন অনেক মানুষকে, মানে শুধু সেশন করাই তা না, প্রচুর মানুষকে এখন আমি ডিসাইড করেছি শেখাবো। এমনি আমার প্র্যাকটিস প্রচুর চলছে। তো তার মধ্যে আমি কিছু ক্লায়েন্টসের একটা বিষয় শেয়ার করি। একটা ক্লায়েন্ট আসে আমার কাছে, তার ব্যাপারটা ছিল বারবার মিসক্যারেজ হচ্ছে। কেন হচ্ছে? 6 বার মিসক্যারেজ হয়েছে। তো সে খুব ওরিড, সব কিছু মানে ডক্টর ট্রিটমেন্ট ট্রাই করছে, সব কিছুই হচ্ছে, যাই করুক না কেন সামহাও ওর মিসক্যারেজই হচ্ছে। তারপরে ও যখন ডিসাইড করলো যে না ম্যাম আমাকে দেখাতেই হবে, তো যখন ও দেখলো অ্যান্ড অদ্ভুত বিষয় একটা বেরোলো, সেটা হচ্ছে ওর হাজবেন্ড, ওরও একটা ছিল রিজেন্ট কার্মা, সেটা একটা মানে ও একটা ছোট কার্মা করেছিল, সেটা হচ্ছে ভুল করে একটি বাচ্চাকে মেরেছিল। কিন্তু ওর হাজবেন্ড যে মেইন কার্মাটা করেছিল সেটা হচ্ছে একটা রয়্যাল লাইফ ওর হাজবেন্ডে ছিল, উনি প্রিন্স ছিলেন। তো সেই সময় উনি কিংডমটাকে ধরে রাখার জন্য বলি দিতেন, সব ক্যাটাগরিরই বাচ্চাদের বলি দিতেন। এইটাই মানে ধরে নিন ছোট ছাগল ছানা, মানুষ, ছোট বাচ্চা মানুষদের বলি দেওয়া, তারপরে পশু বলি, সব রকমই, কিন্তু সেটা বাচ্চা হতে হবে। এইটা ওনাকে কোনো তান্ত্রিক বলেছিল, তারপর থেকে উনি এটাকে র্যান্ডম বলি দিতেন। এইটার জন্যই এই লাইফে যখন ওনারা, অদ্ভুত ব্যাপার জিনিসটা, এই লাইফে ওনারা অনেক চেষ্টা করছেন, শুধু যে কনসিভ করতে হচ্ছে না তা নয়, ওনার বাচ্চাদের ওপর ওনার হাজবেন্ডের খুব টান, খুবই টান। মানে সবসময় বাচ্চা দেখলে উনি কিছু না কিছু করেন। তো ওনার রিমেডিটা ওরকম, ওনারা এসছিলেন যখন নিয়ে গেলেন, রিমেডি তো একটা থাকতে হয়, শুধু ক্ষমা চায় সবসময়, যে সব সোল ক্ষমা করে না, কারণ এখানে ছোট ছোট বাচ্চা, ওরা কি ক্ষমা করবে। কিন্তু এত মাসে ঘটনাটা ঘটেছে, এখানে একজনের ক্ষমা করার বিষয় না, তো সেক্ষেত্রে যে রিমেডিটা দেওয়া হয় সেটা ওনারা করে। এবার কেউ যদি না করে তখন আমরা কি করব, কিন্তু যদি কেউ করে ডেফিনেটলি ইট ওয়ার্কস, অনেক বেটার হয়। আর ম্যাম, আমি শুনেছি এরকম যে সঙ্গে সঙ্গে কেউ যদি এসে বলে আপনাকে যে আমি পিএলআর করতে চাই, আপনি কি সরাসরি তাকে পিএলআর সেশন স্টার্ট করে দেন, নাকি তাকে আগে দেখেন বা রেকির দ্বারা বা কোনো ট্যারোট কার্ডের দ্বারা যে তাকে পসিবল কি না, বা তার কথা শুনে আপনার কি মনে হয় যে হ্যাঁ পসিবল আছে, পিএলআরটা করা যেতে পারে, তাহলে আপনি করেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ঠিক, অনেকেই আসে যে পাস্ট লাইফ করব, আদৌ হয়তো তার কিছু ট্রমা হিলিং আছে, তো তাকে তখন রেকি করে ট্রমা হিল করে দেওয়া হয়, বা বলা হয় তুমি রেকিটা শেখো, রেকি শিখে তুমি ট্রমাটা কমছে কিনা দেখো। যদি চাইল্ডহুড ট্রমা হয়, তো রেকিতে একটা বিষয় আছে, চাইল্ডহুড ট্রমা বলে একটা আমাদের ক্লিনিং আছে, তো সেটা কিন্তু যখন কেউ রেকি সেকেন্ড ডিগ্রি করে তখন তাকে শেখানো হয়। তো ওই জন্য আমরা তখন ফোকাস করি আইদার তুমি হিলার দিয়ে হিলিং করো, অরেঞ্জ তুমি ট্রমাটাকে রিলিজ করো নিজেই শিখে, ঠিক আছে, এটা একটা হয়। আর তারপর আর একটা জিনিস হয়, যদি কারো ইভেল থাকে, মানে ধরেন তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তো সেই বিষয়টা আইদার আমি ট্যারোট করে দেখে নিই আগে, অরেঞ্জ একটা মেডিটেশন করে আমি কিছু স্ক্যানিং করি। মেডিটেট করে যখন আমি স্ক্যানিংয়ে বসি, যদি আমার পজিটিভ হয় যে না এর এমন কিছু ব্ল্যাক ম্যাজিক নিয়েও যেতে পারবে, আমি ওকে উইদিন ব্ল্যাক ম্যাজিকই ক্লিনিং করে দেখিয়ে দিতে পারবো, এটাও হয় কিন্তু, তাহলে আমি করি। আর যদি বলা হয় যে না খুব সিরিয়াস ইস্যু আছে, ওকে আগে কমপ্লিট ক্লিন হতে হবে, তারপর ওকে সেশন করানো যাবে, সেটাও করা হয়। ট্যারোট কার্ড নিয়ে আমাদের অনেক রকম পডকাস্ট হয়েছে, তো ট্যারোট কার্ডে যেগুলো আমরা দেখি সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যেটা তো মানে আপনি আমাকে এক্ষুনি বলবেন, কিন্তু এটার কত দিনের মধ্যে আমরা দেখতে পারি, মানে ধরুন 1 বছর 2 বছর, না 6 মাস 3 মাস 4 মাস এরকম দেখতে পারি, মানে কোনটা আপনার দেখা যায় তার ব্যাপারে?
ট্যারোট কার্ড মিনিমাম 3 মান্থস, আর ম্যাক্সিমাম আমি তো মানুষকে 6 মান্থস বলি, বাট অনেকের 8 মান্থস 1 ইয়ার হয়ে যায়। কারণ এমনও আছে আমার কাছে ক্লায়েন্ট এসছে প্রমোশনের জন্য, সত্যি সত্যি তার প্রমোশনটা হয়েছে, কিন্তু আটকেছে কোথায় জানো? সত্যি সত্যি প্রমোশন হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও সে কোথায় আটকালো জানো? সে নিজেই এসে বললো সে কোম্পানির আগেনস্টে কেসে দাঁড়িয়েছে। তো এখানে ট্যারোট কার্ড রিডারের কিছু করার নেই। আর একটা জিনিস হয়েছে যে ওরকম একটি মেয়ে এসছে, আমাকে পাস লাইফ এক্ষুনি করা দেবে, এক্ষুনি করা দেবে। আলম তুমি একটু দাঁড়াও, ডেফিনেটলি তোমাকে একটা কর্মা ক্লিনিং তো তোমাকে ডেফিনেটলি করাবে, কিন্তু কেন পাস লাইফটা তুমি ইমিডিয়েট হচ্ছ? আমাকে একটু তোমাকে স্ক্যান করতে দাও। তো যে মোমেন্টে তাকে মেডিটেট করে আমি বসে তার ভাইব্রেশন চেক করি, তখন দেখলাম তাকে কমপ্লিটলি মানে খুব মানে রুথলেসলি ব্ল্যাক ম্যাজিক করা আছে এবং তার সঙ্গে স্পিরিট অ্যাটাচ করা আছে। তো এটা যখন ফিল করলাম তখন বললাম যে না, তুমি আগে এই ক্লিনিংগুলো করি, তারপরে তোমাকে আমি ধরি। তো এটা তো ট্যারোট কার্ডের মাধ্যমে এতটা ডিটেলস বেরিয়ে এলো যে সেও বলছে হ্যাঁ ও মাই গড, এটা তো আমিও, তুমি কি করে জানলে যে আমার এটা ব্যক্তিগত অত্যন্ত পার্সোনাল ঘটনা, তুমি এটা কি করে বলে দিচ্ছ? আলো আমি তো কিছুই বলছি না, সব তো ইউনিভার্স বলছে। তো 6 মান্থস ওই জন্য আমি ম্যাক্স রাখি, বাট অনেকে আছে 8 মান্থস 1 ইয়ারও বলেন, সেটা তার ব্যাপার। আর আপনি অ্যাঞ্জেল হিলিংও করছেন? হ্যাঁ, এঞ্জেল হিলিংও আমি করছি। এঞ্জেল হিলিং, এঞ্জেলের ব্যাপারটা কি বলতো, এটা অদ্ভুত। ওনাদের একটা রেলম আছে যেখানে আমার মানে ফার্স্ট টাইম যখন আমি আমার গুরুর কাছে যাই, তো আমি আমি একটা জিনিস অদ্ভুতভাবে দেখেছি। আমরা সবাই ক্লাস করছি, কিভাবে আমারও এঞ্জেলে পা দেওয়া লাইফে ফার্স্ট টাইম। আমরা সবাই মিলে ক্লাস করছি খুব ভালোভাবে। দেন একটি মেয়ে এলো অ্যাক্সিডেন্ট করে, অনেকটা লেট হলো, এসে বললো ম্যাম সরি, আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার আমার আমি হাঁটতে পারছি না, সামহাও আমাকে লোকে ধরে আপনার ফ্ল্যাটে দিয়ে গেল। ঠিক আছে, ভালো। এবারে আমরা যখন অ্যাটেনমেন্ট হলো, শিখলাম, উনি আমাদের সাডেনলি বললো তোমরা সবাই প্রে করো, দেখো ভালো হবে। অ্যান্ড ফাইনালি আমরা যখন প্রে করলাম, ও কিন্তু হেঁটে বাড়ি গেল। অ্যান্ড ইটস এ মিরাকেল ইনসিডেন্ট। সবার ক্ষেত্রে যে সেম হবে সেটা না, কিছু মিরাকেল ইনসিডেন্ট ডেফিনেটলি হয়। আর এটা অদ্ভুত, মানে আমরা জাস্ট মেয়েটাকে দেখলাম, মেয়েটা জাস্ট হেঁটে হেঁটে চলে গেল। আর সিমিলার কেস আমার সঙ্গে যখন হয়, আমার যখন পার্সোনাল ক্লায়েন্ট আসে, আমরা তো শিখে তো মানে খুব মানে ম্যামকে লাইক ধন্য ধন্য করলাম। এবার আমি যখন পার্সোনাল ক্লায়েন্ট দিলাম, আমার ক্লায়েন্ট কিন্তু একটা জিনিস বললেন, মানে উনি বম্বেতে থাকেন, মানে বললেন আমার হাজব্যান্ডের সঙ্গে একদম বনছে না, আমি জাস্ট থাকবো না। হ্যাঁ, তো আমি ওকে বললাম তুমি একটু শান্ত হও, তোমাকে একটু হিল করতে দাও, একটু টাইম দাও। তো ঠিক আছে, উনি ওয়েট করলেন। সঙ্গে সঙ্গে আমি যখন ওনাকে এঞ্জেল পাঠালাম, উনি পরের দিন আমাকে বলছে তুমি কালকে কি করেছো গো, কাকে পাঠিয়েছো, কি পাঠিয়েছো? বললাম যে কেন বলো তো? না, আমার কুকুরটা দৌড়াদৌড়ি করছে, ঘেউ ঘেউ করছে, আর আমার মনে হচ্ছে কেউ একটা যেন আমার কাছে এসছে, বাট আমি ফিল করতে পারছি, বাট আমি তাকে দেখতে পাচ্ছি না। ফিল করলাম, আর অদ্ভুতভাবে আমার হাজবেন্ডের রাগারাগিটাও থেমে গেল, আমারও মনটা শান্ত হয়ে গেল, মানে নেগেটিভিটিটা কেটে গেল। এটা যেন আর একজন ক্লায়েন্ট এলো, সেও আমাকে আমার কাছ থেকে শিখে গেলেন। উনিও আমাকে বললেন যে আমার না মেডিকেল, ওনার ট্রিটমেন্টের বিষয় আছে, তো মেডিকেল পেমেন্টটা একটু দেরি হয় অনেকের ক্ষেত্রে। উনি কিন্তু ওনারও ঝুলেছিল, কিন্তু যে মোমেন্ট এঞ্জেলকে ডেকে উনি কাজটা করলেন, উনি আমাকে লিখেও পাঠিয়েছে যে থ্যাঙ্কস আ লট, তুমি ছিলে বলে এটা পসিবল হলো। অদ্ভুতভাবে ওনার ক্লেমটা অ্যাকসেপ্ট হয়ে গেল অন দ্য মানে স্পট, অন দ্য স্পট, সেম ডেতে যেদিন উনি প্রে করেছেন। আর এত সুন্দর সুন্দর মানে ঘটনা আছে, আরো আছে, মানে আমি কত বলবো। হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি আরো একটা জিনিস আছে, একটি মেয়ে বাইক চালাচ্ছিল, এঞ্জেল শিখে গেছে, বাইক চালাচ্ছে, অদ্ভুতভাবে ওর বাইক কোনোভাবে ফেল করেছে ওর বা ইয়েটা। এবারে ও বলছে আমার ব্রেক ফেল করেছে, কিন্তু আমি তো ভগবানকে ডেকে যাচ্ছি, কিন্তু মাথায় তো সদ্য এঞ্জেল শিখে গেছে, মাথায় এঞ্জেলটাই ক্লিক করেছে যে কি করবে এখন, যদি ও থামে, ও কোথায় থামবে, ও তো স্ট্রেট বেরিয়ে যাবে। তো ও কোনোভাবে ও যে এঞ্জেল শিখেছে ওর মাইন্ডে এসছে, যেহেতু প্র্যাকটিস করে মাইন্ডে, তো ও সময় নিয়ে এঞ্জেলকে ডেকে 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 টাচ ওর একটা সিগন্যাল খায়নি, ও বাড়ি পৌঁছেছে। আর ও বলছে তুই বিশ্বাস করবে না, অদ্ভুত বিষয়, ও একটা সিগন্যাল না খেয়ে আমি কিভাবে পৌঁছালাম এরকম একটা হেক্টিক রাস্তায়, কলকাতার ঘটনা। মানে ও তারপর থেকে না মানুষ মানে সত্যি মানে, এবং কিছু ক্ষেত্রে দেখেছি এঞ্জেল ইভেল প্রোটেকশনও দেয়, সত্যি সত্যি মানে স্পিরিট প্রোটেকশনও এঞ্জেল কিছু ক্ষেত্রে অনেকটা ভালো দেন। আপনি মিনিমাম 5 বছর ধরে এই লাইনে আছেন নাকি? হ্যাঁ, তারও বেশি। হ্যাঁ 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 10 বছর ধরে এই লাইনে আছেন। আপনার কাছে বর্তমান বা আগে কি ধরনের প্রশ্নটা আপনার কাছে বেশি এসছে?
মানে সেটা কি পার্সোনাল রিলেটেড, বা এই যে স্বামী স্ত্রীর ব্যাপারটা বললেন, এই লাভ রিলেটেড কিনা বা বিজনেস কিনা? আর ট্যারোট কার্ডে কি আপনার লটারি টিকিট এগুলো এসছে কোনোদিন? ট্যারোট কার্ডে লটারির টিকিট আসেনি, বাট একটা রিলেশনশিপের ঘটনা এসেছিল। মেয়েটি ছেলেটি 9 বছর ধরে একসঙ্গে আছে, বিয়ে করবে করবে, ছেলেটি বাইরে থাকে, লং ডিস্টেন্স। তো সেক্ষেত্রে মেয়েটি এলো যে না আমরা তো বিয়ে করবো, একটু দেখো না দেখো না। ওর কোথাও একটা ডাউট হচ্ছিল যে ছেলেটি হয়তো একটু ডাইভার্ট হয়েছে। এবার অদ্ভুতভাবে কার্ডে এলো জানো যে সামওয়ান থার্ড পার্সন ইজ দেয়ার। এবার আমাকে তো বলতেই হবে, আমার কথা হচ্ছে যে তোমার আজকে হার্ট ব্রেক হোক, পরে না ঠকো। তো যখন আমি আনসারটা ওকে দিলাম যে সামওয়ান ইজ দেয়ার, তো প্রথমে মানলো না, চলে গেল যে না না ঠিক আছে। পরে জানা গেল ছেলেটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, মেয়েটার সাথে বিয়ে হয়নি? তার রোকাই হয়ে গেছে ছেলেটির। এবং মেয়েটিকে পরে সে রিফিউজ করছে এটা বলে যে বাড়ি থেকে মানছে না, মানে লেম এক্সকিউজ, রোকাই হয়ে গেছে। মেয়েটি যখন জানতে পেরেছে সেদিন তো ওর মনে হয়েছিল না তুমি আমার মনের মতো কথা বললে না, অতএব আমি শুনবো না, কারণ 9 বছর একটা মানুষের সঙ্গে আছে, মজা তো নয়। তো ডেফিনেটলি তার ফিলিংসটা ছিল, সেটা যখন মানে চুরমার হলো, দেন উই থট কি হ্যাঁ, কারণ ও যখন এসেছিল তখন ওদের বিয়েটা হবে হবে, মানে একটু ফ্যামিলিতে কনফ্লিক্ট চলা এটা তো স্বাভাবিক জিনিস, ফ্যামিলিতে তো কনফ্লিক্ট চলবে। বাট ও তখন আইডিয়া করতে পারছিল না যে এত রুথলেস হতে পারে ওয়ার্ল্ড। বাট যখন হলো ফাইনালি সে অ্যাডমিট কি হ্যাঁ ইটস ট্রু, এগুলো হয়, এগুলো আছে, এবং এটা এতটা অ্যাক্টিভলি কাজ করে। ম্যাম আপনি স্ক্যানও করেন এবং অনেককে দেখে বা একটা পদ্ধতির দ্বারা আপনি বুঝতে পারেন যে তার সাথে কোনো স্পিরিট আছে কিনা বা কোনো স্থানে কোনো স্পিরিট আছে কিনা, সেটা আপনি বলতে পারেন। এটা কি জিনিস, এটা মানে স্ক্যানটা কেমন? স্ক্যানিংটা কি বলতো, এখানে হচ্ছে একটা মেডিটেশনে ভাইব্রেশন চেকিং এর প্রসিডিওর, যেটা আমি করতে পারি। সেটা করে আমি মানুষকে নানা রকম থেরাপি রেকমেন্ড করি, ক্লাসেস রেকমেন্ড করি, কি তুমি সেশন করলে হয়ে যাবে, না তুমি শিখবে তাহলে তোমার হেল্প হবে, এই ধরনের নানা রকম আমি সাজেশন দিই। এবার তার বডির যে ভাইব্রেশনটা, যে নেগেটিভ অরা আছে কিনা সেই জিনিসটা আমি বুঝতে পারি। তখন আমি সেই বুঝে গাইড করলে, ইনিশিয়ালি আছে অনেকেই আমার সঙ্গে তর্ক করেছিল যে হ্যাঁ যে তুমি বলছো আই এম নট কনভিন্স, তুমি বলছো আমার পিঠে ব্যথা করবে, পিঠে ব্যথা নেই তো, তুমি বলছো আমার ঘাড়ে ব্যথা করবে, আমার ঘাড়ে ব্যথা নেই তো, বলছে কিন্তু। তারপর আমি বলছি যে ঠিক আর এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে ওর আছে। আছে, আছে অ্যাটাচড আছে ফুললি। তখন আমাকে বললো, আমি বললাম যে ঠিক আছে, তুমি বডি পেন তো হয়? তখন বললাম হ্যাঁ হয়। আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি থেরাপি করাচ্ছি, তুমি 2 hours থেরাপি করো। যখন থেরাপি করার পর ও বেরোচ্ছে, ইনফ্যাক্ট যখন সামনে দাঁড়িয়ে আছে জিনিসটা, হয় না ভেবেছে বোধহয় স্পন্ডালাইটিসের ব্যথা, কি আর উনি বলছেন, বললেই হলো একটা অ্যাটাচমেন্ট আছে, বললেই হলো আমার বডিতে ইয়ে আছে, যখন বলছে। কিন্তু যখন থেরাপির টাইমে, কিন্তু যখন ওই এন্টিটিটা ওর সামনে দাঁড়িয়ে আছে, ওকে ধরে টানছে, তখনও চিৎকার করছে আমাকে বাঁচাও। স্ক্যানিং এর পার্টটা কি বলতো, যখন আমি মেডিটেট করি তখন আমি একটা ভাইব্রেশন অ্যান্ড অরা চেক করি। যখন ওই ভাইব্রেশন অ্যান্ড অরা চেকটা আমি করি, তখন ওর সঙ্গে আমি কানেক্ট করতে পারি, ওই পার্টিকুলার সোলটা, ওর ভাইব্রেশনটা। তখন যখন আমি যে রিডিং পাই, অরা রিডিং বা ভাইব্রেশন রিডিং পাই, তখন আমি তাকে ইমিডিয়েট বলে দিই যে আপনার এই প্রবলেম। তো মানুষ ডেফিনেটলি সেটা শোনে, মানে। তো একবার হয়েছিল, একটি ক্লায়েন্ট এসেছিলেন, তিনি কনভিন্স ছিলেন না যে তোমার ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা। সে বলছে হতে পারে স্পন্ডালাইটিসের ব্যথা, সেরকম কিছু মনে তো হচ্ছে না, বাট হ্যাঁ আপনি বলেছেন যখন ডেফিনেটলি আছে, এটুকুনি বলেছেন। বাট আমি কনভিন্সড ইয়ার কি জিনিসটা আছে, আদৌ কোনো সোল অ্যাটাচড আছে বা কিছু আছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে ক্লিনিং থেরাপি করাচ্ছি, ক্লিনিং থেরাপির পর তুমি দেখো, তুমি আমার কাছে এসো, দেখো তোমার কেমন লাগে। তো যখন ক্লিনিং থেরাপিও করতে গেল, তখন ফিল করছে যে নট অনলি এন্টিটিটা ওর সামনে এসে দাঁড়িয়েছে, ওর রীতিমতো নাম বলে চিৎকার করছে যে হ্যাঁ আমি তো তোমাকে চিনি, আর তুমি ওকে টানছো কেন। মানে যখন ওকে ক্লিনিং করানোর সময় ওকে তো সরানো হয়, যখন ক্লিনিং করানোর সময় ওকে সরানো হচ্ছে, তখন ও লিটারালি কাজে যে আমার তো আমাকে ধরে টানছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, কারণ ওকে তো কাট অফ করা হচ্ছে। যে মোমেন্টে কাট অফ করা হয় সেই সময় ও তখন চিৎকার করছে যে আমাকেও ধরে টানছে, মানে তুইও চল, মানে ছাড়বো না। তো এই ফিলিংসগুলো, উনি একজন না, এরকমও আছে অনেকে বাবা মাকে অত্যাচার করছে, কেন করছে জানে না। যখন এনটিটিকে সামনে এনে দাঁড় করানো হচ্ছে, তার মাই বলছে যে আমার ছেলে যখন রাগ করে, তাকে দেখলে মনে হয় যেন একটা রাক্ষস দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট দুদিন আগেই একটি হাজব্যান্ড ওয়াইফের এরকম স্ক্যানিং করে যখন ধরা পড়ে, হাজব্যান্ড বলছে আমার ওয়াইফ এমনি খুব ভালো,
খুব শান্ত মানুষ, খুব বুদ্ধিমতী, সব ঠিক আছে, কিন্তু যে মোমেন্টে আমার ওয়াইফ রেগে যাচ্ছে, একটা ডেভিলিশ চোখ ফিল হচ্ছে, মানে যেন হচ্ছে তার সামনে ডেভিল দাঁড়িয়ে আছে। তো এটা যখন ও বলছে, তখন বলছে যে হ্যাঁ আপনি কি করে জানলেন, মানে আমি আমার বুঝতে পারি আমার বই যখন শান্ত হয়ে যায় একদম ডিফারেন্ট পার্সন হয়ে যায়। কিন্তু এটা আমরা বলি বাবা ওর খুব রাগ, না সবসময় যে এটা বাবারে ওর খুব রাগ তো সেটা নয়, কিছু নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স থাকে, সেটা যখন হাভি হয় তখন মুশকিল হয়। মানে রাগ যখনই কারোর হয় তার মানে তার উপর কোনো নেগেটিভ এন্টিটি থাকে। না, নট নেসেসারি সবার ক্ষেত্রেই সেম হয়। কিছু মানুষের ডেফিনেটলি কার্মিক নিয়ে আসে, কারুর হয়তো কেউ খুব রুথলেস ওয়ারিয়ার ছিল, এরকমও অনেক ক্লায়েন্টস দেখেছেন। এবং কি হয় ধরুন আমি যখন অনেকের সাথে কথা বলছি এবং অনেকে ইয়ে হয় বলতে বলতে না যখন কথা বলি ইয়ে হয় অনেক সময় রেগে জানতাম বা আমিও অনেক সময় রেগে গেছি। তার মানে কি আপনার কি মনে হয় কোনো না কোনোভাবে তার প্রতি নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ কোনো কিছু কাজ করে? না, এটাই বললাম নট নেসেসারি। কেননা কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকে, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক বা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে সামহাও একটা নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি তার সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে, সেটা একটা ঘটনা কিছু ক্ষেত্রে ঘটে। আর একটা হচ্ছে কিছুটা পাস্ট লাইফের একটা ক্যারেক্টারিস্টিক থাকে, কেউ হয়তো রুথলেস ওয়ারিয়ার, তো সে বরাবরই ওরকম রুথলেসনেসটা তার মধ্যে ছিল, তো সেটাকে সে এখনো কারেকশন করে উঠতে পারেনি, সেটাকে সে ক্যারি করে বেড়াচ্ছে। কিছু এক একটা মানুষের আছে ছোট ছোট জিনিসে রেগে যাচ্ছে তার, হ্যাঁ এটা যেটা হয়েছে যখন ফিয়ার মানে রুথ, তার সঙ্গে এমন একটা পাস্ট লাইফে কিছু ঘটেছে যে এমন একটা ট্রমা তাকে দিয়ে বেরিয়ে গেছে, ওই ট্রমার পোর্শনে সে এই লাইফে কাউকে ট্রাস্ট করতে পারছে না। তাকে যখন জিজ্ঞেস করে তুমি মানুষটাকে ট্রাস্ট করছো না, রাগ ঝাগ করছো, কেন করছো না, কেন সে এক্সপ্লেনেশনটা দিতে পারছে না। আর কিছু ক্ষেত্রে যেটা হয় আম জনতার ক্ষেত্রে, যেটা বেশিরভাগটা মানুষের ক্ষেত্রে হচ্ছে, যে আমরা কিছু হার্ট হচ্ছি তার একটা অপোজিট রিয়াকশন দিচ্ছি, যে একটা মানুষকে আমি কোনো কথার দ্বারা হার্ট করলাম কি একটা কিছু অ্যাকশন করলাম যেটাতে সে দুঃখ পেলো, তার আগেনস্টে সে একটা রিয়াকশন দিচ্ছে, সেটা এক জিনিস। আর ডেভিলিশ হয়ে যাওয়া, যে একে মেরে দেবো, ওকে কিছু করে ফেলবো, বা এমন একটা ঘটনা ঘটিয়ে দেওয়া রাগের মুমেন্টে যেটাতে আপনি ফিজিক্যালি অ্যাবিউজড হচ্ছেন বা কিছু, সেই ক্ষেত্রে কিন্তু পাস্ট লাইফের রিভেঞ্জ থাকেই থাকে, ডেফিনেটলি থাকে। তো ম্যাম পাস্ট লাইফে ধরুন কোনো রকম আমি ক্ষতি করেছি আমি আমার যদি জিজ্ঞেস করি বা আমি বর্তমানে এসে কোনো মিডিয়ামে বা আপনার কাছে যদি আমি পিএলআর করতে গিয়ে যদি কোনো ভাবি যে আমি তাকে ক্ষমা করতে চাইছি বর্তমানে, তো সেটা রেমিডিস বা সেটার কি করা পসিবল হয়? হ্যাঁ, ডেফিনেটলি হয়। পাস্ট লাইফে এরকম অনেক ক্লায়েন্টই এসছে। মিনিমাম মানে প্রচুর এসছে। আমি ২-১ টা উল্লেখযোগ্য মেনশন করি। রেমেডি শুধু যে ক্ষমা চাইলে রেমেডি হয় তা না। ক্ষমার বাইরেও কিন্তু এক্সট্রা রেমেডি আমাকে মেনশন করতে হয়। সেটা হচ্ছে যে ১ম একজন এসেছিলেন, কলকাতাতেই থাকেন। উনি এসছিলেন উনার ছেলের বিষয়। উনি পরে অনেক থ্যাঙ্কস গিভিং ও করেছেন। তো উনি তখন বলেছিলেন যে ওনার ছেলে কিছুতেই ঠিক হচ্ছিল না। তো উনি যখন দেখলেন, দেখার পরে উনি একটা রেমেডি চাইলেন যে এখন তো ছেলে আমার সঙ্গে আছে, এখন ছেলে মানে বদলা নিয়েছে, তাহলে এখন আমি কি করব। তো ওনাকে তখন কিন্তু নারায়ণ পুজো করতে বলা হয়েছিল। অ্যান্ড ঘরে উনি যখন নারায়ণ বসান, উনি খুব মানে শ্রদ্ধার সঙ্গে খুব ভালোভাবে মেনে যখন জিনিসটা কাজটা করেন, আজ কিন্তু ওনার ছেলে জব করে, যে ছেলেটি নর্মাল হতো, একটু অসুবিধা হচ্ছিল, একটু স্পেশাল চাইল্ড ছিল, তিনি কিন্তু ওইভাবেই খুব সুন্দরভাবে মানুষকে ট্যাকেল করে। এটা একটা। আর একটা ছিল, যখন ক্যানাডা থেকে একটি মেয়ে এসেছিল, ও যখন বলেছে, না অনলাইন, অনলাইন রেমেডি যখন ও চেয়েছিল, তখনও কিন্তু ওকে বলা হয়েছিল। ও বলছিল যে কি করলে আমি একটা স্পিরিট যে আমার সঙ্গে অ্যাটাচড আছে আমি দেখতেও পাই, বুঝতেও পারি, বাট সামহাও আমি তো বুঝতে পারছি না, মানে সেশনটা করার পর থেকে ও আরো ফিল করা মানে বেড়ে গেছে। তো বললো যে কি করলে আমাকে একটাই শুধু রেমেডি দাও যেটা আমি করলে এখন মুক্তি পাবো। এমন হয়ে গেছিল, মেয়েটি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল, হোম অ্যালোন হয়ে গেছিল, পুরো বাড়িতে থাকতো এবং বাইরে যেতে পছন্দ করতো না, যেটুকুনি ওনার ডিউটি ছিল সেইটুকুনি। তো যখন ওনাকে রেমেডিটা দেওয়া হলো, উনি তাড়াতাড়ি গিয়ে, মানে মন্দিরটা অদ্ভুত একটা কানেকশন হয়েছিল, উনি তাড়াতাড়ি গিয়ে তো করেইছেন কাজটা, যখন ফোন করেছেন মন্দিরে যেতে হয়, ওখানে বোধহয় নিয়ম আগে ফোন টোন করে খোঁজ নেওয়া, কোথায় আছে, কটায় খুলবে, এটাও তো একটা বিষয়। তো যখন খোঁজ নিল, বললে একদম বাড়ির কাছে,
তারা বললো আপনাকে আসতেও হবে না, আপনি জাস্ট নামটা আর পুজোর ডিটেলসটা দিয়ে দিন, কার নামে কি করতে হবে, আমরা সব করে দেবো। এবং মেয়েটি অদ্ভুতভাবে বলছে পুজোর পর থেকে ও এত শান্তিতে আছে, অ্যাজ ইফ ওর লাইফে কিছু হয়নি, হয়নি। এবং ও নিজেই নিজে বলেছে এটা। এবং ওর এত ফেথ জন্মে গেছে, কিছু হলেই ফোন করে, এরকমও আছে। যে ম্যাম, মানে পরে আমরা বলছি যে দাঁড়াও তোমার, এরপরে ও কিন্তু পাস্ট লাইফ শিখে গেছে, ও কিন্তু পাস্ট লাইফ শিখেছে, এবং ও না আমার গুরুর কাছে শিখেছেন, কিন্তু পাস্ট লাইফ শিখেছে। আমি একটা আপনাকে জিজ্ঞেস করব, ধরুন কোনো ছেলে বা মেয়ে তারা প্রেম করছে বা ধরুন তারা বিবাহিত, তাদের মধ্যে না শান্তি নেই কোনো না কোনো কারণে। যেমন ধরুন তারা ভালোবাসছে ঠিক আছে, তো তাদের মধ্যে সেই শান্তিটা নেই বা সেই স্যাটিসফ্যাকশনটা নেই যাতে আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো সেরকম কোনো মানুষ যদি আজকে শুনছে, বাদিকে আপনাদের নাম্বারটাও আছে, তো তাদের কিভাবে ভালো করা কি যেতে পারে, বা তারা যদি চায় তাদের সম্পর্কটা ভালো থাকুক বা তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকুক, সব রকম সম্পর্ক, মানসিক, শারীরিক বা বাহ্যিক যা যা সম্পর্ক আছে, তো সেটা কি সম্ভব হয় বর্তমানে এখন? হ্যাঁ, ডেফিনেটলি হয়। কেননা কিছু ক্ষেত্রে হচ্ছে মানুষ জানতে চায় আমার ব্রেকআপ কেন হয়েছিল, কেন আমার রিলেশনশিপটা, আমার হাজবেন্ড ডিভোর্স হলো, বা কেউ অনেকে জানতে চেয়েছে যে ম্যাক্সিমাম যখন মেয়েরা এসেছিল, এক ভদ্রমহিলা এসেছিল, জব করেন কলকাতাতেই, উনি বলেছিলেন যে আমার না ডিভোর্সটা হয়ে গেছে, কিন্তু এই মুমেন্টে আমি কি করব যেটা করলে আমার সলভ হবে। তো আমি বলেছিলাম যে ডিভোর্স হয়ে গেছে, এখন কি হাজবেন্ডকে ফেরত চাও? বললো না, আমি হাজবেন্ডকে ঠিক ফেরত চাই না, কিন্তু আর যাতে আমার লাইফে এই লসটা না হয় সেটা আমি ডেফিনেটলি চাই। তো সেটার জন্য যখন ওনাকে রেমেডি দেওয়া হয়েছিল, উনি কিন্তু সেটাকে ফলো করার পর এখন ভালো আছে। এটা একটা। আর রিসেন্ট এই 2 দিন আগে আমার কাছে একটা কাপেল আসে। সেই কাপেলের বিষয়টা ছিল, ছেলেটি বারবার কমপ্লেন করছে পিএলএস সেশন করবে। ছেলেটির মেন কমপ্লেন ছিল যে আমি জব পাচ্ছি না, আমি জব পাচ্ছি না। খাওয়ার বিষয়ে কিছু বলেনি, শুধু বলেছে জব পাচ্ছি না, আর আমি খুব মেন্টাল স্ট্রেসে আছি, কেননা আমার এক্স যিনি গেছেন, ঠিক আছে, সে কিন্তু আমাকে খুবই টর্চার্ড লাইফ দিয়েছে। মানে অনেক জিনিসপত্র, অনেক গয়নাগাটি, 4 লাখ টাকার গয়না আমাকে বানিয়ে নিয়ে নিয়ে চলে গেছে। আমি বললাম যে এটা তো ডেফিনেটলি কার্মিক কানেকশন, তুমি একটুখানি সেশনে ঢোকো, লেটস সি কি হয়। যখন ওকে কার্মিক কানেকশনে ওকে দেখানো হলো, তখন ও বলছে অদ্ভুত বিষয়, ওর এই লাইফের যে ওয়াইফ, ওর বিয়ে হয়ে গেছে, ও তোর ওয়াইফই ছিল, কিন্তু ওর যে এক্স ছিল সে কিন্তু একটা ডিফারেন্ট জন্মতে ওর, ও মানে কি বলে, একটা লাভার ছিল, ওকে বিয়ে করতে চেয়েছিল, বাট সামহাও ও আর বিয়ে করতে রাজি হয়নি, ও মেয়েটিকে ছেড়ে দেয়। সেই রিভেঞ্জ মেন্টালিটিটি মেয়ের কিন্তু রয়ে গেল। তখন মেয়েটি ওকে যাওয়ার সময়, মানে যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে, আলাদা সেপারেশন হয়ে যাচ্ছে, মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছিল, মেয়েটি ওকে বলেছিল যে এরপরে যতই জিনিস দাও আমি কিন্তু আসবো না তোমার কাছে। অ্যান্ড অদ্ভুতভাবে এই লাইফে ওর যখন এক্সের সঙ্গে দেখা হলো, ও এক্সকে খুব বিয়ে করতে চেয়েছে, এক্স অন্য কারোর জন্য ওকে ছেড়ে চলে গেছে অনেক বছর বাদে। অনেক কিছু নিয়ে ওকে ট্রমাও দিত, ওকে ডমিনেট করে রাখতো, যে আমি যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে, তোমার নিজস্ব সে নেই, ইউ ক্যান ডু দ্যাট। এরকম যখন বলছে, এবার ছেলেটি এত ট্রমাটিক হয়ে গেল, অদ্ভুত। এবার যখন ওর পাস্ট লাইফের ওয়াইফ সঙ্গে এই লাইফেও যখন বিয়ে হচ্ছে, ও দেখলো ওর আর একটা লাইফে ওর এই প্রেজেন্ট ওয়াইফ ওর পাস্ট লাইফের ওয়াইফই ছিল। সে যেরকম ক্যারেক্টার ছিল, যেরকম আগের লাইফে ওর ওয়াইফ পুজো দিত, ওর কেন এই অর্থ কষ্টটা এসছে সেটা ও জানতে চেয়েছিল, সেটার সঙ্গে ওর ওয়াইফ আরও যুক্ত ছিল। ও একটা রাজার ইয়েতে মন্ত্রী বা এরকম একটা অফিসিয়াল পোস্টে ছিল। তো সেখানে ও রাজার আদেশে হোক, নিজস্ব ডিসিশনে হোক, মানে ট্যাক্স মানে কর আদায় করার জন্য ও মানে ক্ষেতের পর ক্ষেত জ্বালিয়ে দেয় প্রজাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তা ওটা ওর ঠিক মনে হয়েছে যে পাওয়ারের ও অপব্যবহার করেছে। তখন কিন্তু অদ্ভুত বিষয়, ওর ওয়াইফ লক্ষ্মী পুজো করতেন। তো ওয়াইফ বলেছিল যে তুমি এটা করো, তুমি দান ধ্যান করো, তাহলে সলভ হয়ে যাবে। শোনেনি, চালের বস্তায় লাথি মেরে দিয়েছে। এবারে এই লাইফে ফিরে আসছি, এই লাইফে সেম ওয়াইফই এসছে ওর, সেম ওয়েতে সিঁদুর পরে চওড়া করে, সেম ওয়েতে, মানে ওয়াইফও সেম। ইনফ্যাক্ট সে লক্ষ্মী পুজো, এই লাইফেও সে লক্ষ্মী পুজোটাই করে, আর কোনো পুজো করে না ওয়াইফ। এবারে এই লাইফে ওর ওয়াইফই ওকে সামলাচ্ছে, ও খুবই ক্রাইসিসে আছে,
এই জিনিসটা খুব ওদের দুজনের ম্যাচ হয়েছে ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড হলো যে এবার যখন অর্থ ক্রাইসিসটা কিসের, ওই যে আগের জন্মে ওয়াইফ ওকে বলেছিল, ওর ওয়াইফকে কেউ, ওর ওয়াইফই নিজেই বললো যে কেউ একজন ওর ওয়াইফকে বলছে যে আহ, এতে লক্ষ্মী পুজো করে কিছু হবে না, তুই দান ধ্যান কর, দান দে, খেতে দে, এই শব্দটা বলেছে, খেতে দে। তো ওইটা ওর ওয়াইফ যখন বলেছে, উনি তো লাথি মেরেছেন ওই বাড়িতে, মানে দেবেন না, উনি উনি কাউকে দেবেন না। এই লাইফে যখন বলছে ওয়াইফ করলে হবে, আমি বলছি না, কাজটা আপনি করেছেন তো আপনাকেই করতে হবে। এবং এই লাইফেও ছেলেটি বলছে আচ্ছা আমি যদি শীতকাল আসছে কম্বল দিই, তখনও বলছে না, খেতে দে, একই রেমেডি বেড়েছে, খেতে দে। অ্যান্ড তারপরেও যখন অদ্ভুত বিষয় হলো যে ওনার খাওয়ার বিষয়টা অটোমেটিক্যালি স্ক্যান হয়ে বেরোচ্ছে এই লাইফে ওনার এত শরীর খারাপ হয়েছে ডিউ টু লটস অফ স্ট্রেস, আর এত অর্থনৈতিক ক্রাইসিস হয়েছে যে ডক্টর ওনাকে পার্টিকুলার বলেছে তুমি ভাতটা খেতে পারবে না, তুমি ভাত খেতে পারবে না। ওনাকে অভিশাপ দেওয়া হয়েছিল আগের লাইফে, অন্ন আর অর্থর তোর কোনোদিনও হবে না। অদ্ভুতভাবে এই লাইফে অর্থের জন্য উনি স্ট্রাগল তো করছেনই, জবের জন্য অন্যেরও স্ট্রাগল করছে। ডাক্তার বলেছে ভাত ফাত খেতে পারবে না, সামান্য কিছু যা আছে রেস্ট্রিক্টেড ডায়েট সেটা দিয়েছে, ওটাই খেতে পারবে। তার অথচ ইয়াং ছেলে, অল্প বয়সী ছেলে, অথচ এত কম বয়সে তার খাওয়াটা বন্ধ হয়ে গেল, মানে অন্নটা অফ হয়ে গেল, রইল অর্থ। অর্থ অলরেডি সে যখন পড়াশুনো করছে, তার বাবার একটা লিমিটেড পয়সা সেইভাবে করেছে। এখন অদ্ভুত ব্যাপার, ওর কাছে জব, ও কমপ্লেন করছিল, ছেলেটি বললো আমি কমপ্লেন করছি ঠিকই যে আমি জবটা পাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে উনি স্যালারিটা ওনার মনের মতো হচ্ছে না, জব পাচ্ছে না তা না, উনি হয়তো একটা অ্যাপ্রক্স, আমি একটা হ্যাঁ উনি হয়তো 70,000 পাচ্ছে, 50,000-এর অফার আসছে, ওটা উনি নেবেন না। তো ওনাকে ওটাও রেমেডি দেওয়া হলো যে ছোট জিনিস করো, অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, তুমি ছোট জিনিসটা অ্যাকসেপ্ট করো, করে তারপরে এই রেমেডিগুলো করতে থাকো, করার পর দেখো কি হয়। পর দেখবে তুমি একটা যখন গুড অপরচুনিটি পাবে, যে কেউ 50-20,000-এর কাজ করছে, সে যদি 50,000-এর মাইনে পায়, সে কি ছেড়ে দেবে? ডেফিনেটলি তুমি তখন পাবে, তুমি তখন শিফট করো, এখন না। কিন্তু সে একটু স্ট্রিক্ট মাইন্ডের, কি না আমি তো করবো, বাট ওয়াইফ ওয়াজ প্রিটি কনভিন্সড, এবং ফ্যামিলি অবধি, ওনার মারাও অবধি বলছে, যারা ভিডিও কলের ওপাশে ছিল, যারা বলছে এক্স্যাক্টলি আমার ছেলের সেম জেদ আছে, যেরকম ক্যারেক্টারের উনি ছিলেন ওই লাইফে, সেম জেদি, সেম রাগ, সব কিছু, কিন্তু ঠান্ডা ছেলে, ঠান্ডা ছেলে, অথচ যখন রেগে যায় খুব রেগে যায়, যখন জেদ করে খুব জেদ করে। আর এই সেম ব্যাপার, ওকে যদি বোঝাচ্ছি যে তুই ছোট জব অ্যাকসেপ্ট করে নে, সামহাও ও করছে না, কেন, ওর তো ভাগ্যে ওইটাই আছে, করিস না, সো দ্যাট ইউ সাফার, মানে তুই 50,000-এর জন্য 30,000 অ্যাকসেপ্ট করিস না, যাতে ওইটাও তোর না জোটে। এবার ওর কাছে শূন্য, ও কিন্তু বেসিক্যালি শূন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তাও মেন্টালিটিটা রাখছে যে আমি 50 ছাড়া অ্যাকসেপ্ট করবো না। এই যে নন ফ্লেক্সিবল মেন্টালিটিটা ওর হচ্ছে, এটাও কিন্তু পাস্ট লাইফ থেকেই আসছে। এবং যখন এই রিমেডিটা বলে দেওয়া হলো যে ওয়াইফ তো ডেফিনেটলি লক্ষ্মী পুজো করবে, তুমিও লক্ষ্মী পুজো করবে, তুমি মেন, যেহেতু ভুলটা তো আর ওয়াইফ করেনি, ভুলটাও করেছে, তুমিও লক্ষ্মী পুজো করবে এবং দান ধ্যানটা তুমি হাতে করেই করবে, তার সঙ্গে তুমি ছোট জবটা করবে, তারপর থেকে কিন্তু ওরা ভালোই আছে। এখন চাকরি পেয়েছেন তিনি? হ্যাঁ, এখন চাকরি পেয়েছে, সব থেকে বড় কথা রিমেডিটা করছে, রিমেডিটা করতে একটা টাইম তো দিতে হবে, কারণ এটা জন্মান্তরের জিনিস, এটা একটা রিমেডি দিয়ে, যেরকম এই ভদ্রমহিলা যিনি নারায়ণ পেয়েছেন, ইনি কিন্তু অনেকটা টাইম দিয়েছেন, ডেডিকেটলি দিয়েছেন, ওর পরেও আরও পাস্ট লাইফ করে ওনার নিজের কর্মা ঠিক করেছেন, আরও মানে ছেলের কর্মা ঠিক করেছেন, তারপরে গিয়ে একটা অ্যাটাচমেন্ট হচ্ছে, এবং হিলিং করেছেন, কি কি আছে, রেকি শিখেছেন উনি, মানে নিজেকে যা যা করার জন্য, মানে একটা শাপিত লাইফ, একটা কার্স লাইফকে ঠিক করার জন্য যা যা করণীয় উনি সব করেছেন। হ্যাঁ ম্যাম, আমরা প্ল্যানচেট শুনেছি না, এবং অফ দ্য ক্যামেরা আপনার সাথে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন যে স্পিরিটদের সাথে কথা বলা যায়। আমার মনে হচ্ছে এটা প্ল্যানচেটের মতনই, যে একটা স্পিরিটকে আমি কল করলাম, তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কী করে মারা গেছেন, কেমন আছেন, এই এই বিষয়গুলো কি সত্যি হয় আপনাদের এই স্টাডিতে? অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা হয়, ডেফিনেটলি স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে গিয়ে কথা বলা যায়, বাট সেটা প্ল্যানচেট কনসেপ্টটা না।
আমাদের ব্যাপারটা হচ্ছে যখন ফ্যামিলিতে কেউ আমরা কাউকে হারাই, তো সেই মানুষগুলোকে তো আমরা ভালোবাসি। কিছু হয়তো অনেক অভিমান জমে আছে, সে আমার উপর অভিমান করে চলে গেছে, এরকম যদি ঘটনা ঘটে, অনেক কষ্ট পাচ্ছে, হ্যাঁ, বা কোনো কাজ আমি বেঁচে থাকাকালীন সেরকম ভালো একটা সম্পর্ক ছিল না, তো সেই পার্সনটাকে যেন মা ছেলে, বাবা সন্তান, মা সন্তান, এরকম যখন কিছু হয়, বা ফ্রেন্ড, হ্যাঁ, এরকম যখন ভালোবাসার মানুষকে দেখতে আসে, তখন আমরা একটা পিএলআর এর থ্রু দিয়ে, মানে পাস্ট লাইফ রিগ্রেশনের থ্রু দিয়েই একটা আলাদা রেলেমে নিয়ে যাই, একটা স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করিয়ে একটা আলাদা মানে রিমেডি করাই ওখানে, মানে আমরা দেখা করাই সোলটা সঙ্গে ওনার। অ্যান্ড অবভিয়াসলি একটা জিনিসও ঠিক, যে সোলটাকে একটু এগ্রি হতে হবে, মানে সোলটাকে অনেক ক্ষেত্রে আছে এত অভিমান করেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল, সেখানে মা তার মেয়েটি সুইসাইড করেছে, দেখতে চেয়েছে। তো মা এসে অনেক খুঁজেছে, অনেক ডেকেছে, দোলনাটা দেখতে পাচ্ছ, ওকে যখন বলা হচ্ছে মেয়েকে দেখতে পাচ্ছ, তুমি কোথায় আছে, কোন গার্ডেনে দেখছো, ও বলছে আমি গার্ডেন দেখতে পাচ্ছি, সবই দেখ, দোলনাটা অবধি দেখতে পাচ্ছি, দোলনাটা নড়ছে দেখতে পাচ্ছি, বাট মেয়েকে দেখতে পাচ্ছি না বসা। তার মানে স্পিরিট কিছুতে শো করছিল না। এটাও হয়েছে, আবার এটাও হয়েছে পাশাপাশি একটি মা এসছে আমার কাছে, তার ছেলের বার্থের জন্য, ছেলেটি একটু মানে ব্যাপারটা ইয়ে ছিল, স্পেশাল ব্যাপার ছিল, তো স্পেশাল চাইল্ড, হ্যাঁ, তো ছেলেটি হ্যাং করে গেছিল, নিজেই আত্মহত্যা করেছিল। তো মা বলেছিল যে আমি একটু আমার ছেলের সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। তো যখন তাকে নিয়ে যাওয়া হয়, ওর মা কিন্তু দেখেছিল ছেলে নদীর ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা অরেঞ্জ কালারের গেঞ্জি পরে, আমাকে বলছে, ডেসক্রিপশন করছিল। তো যখন দাঁড়িয়ে আছে কথা বলছে, ছেলে যেন নৌকা করে কোথাও একটা চলে যাচ্ছে, মানে মায়ের সঙ্গে। তো আমি যখন বলছি যে কথা বলো, কি বলছে ছেলে, বলছে ছেলে হাসি খুশি আছে, ছেলে বলছে আমি ভালো আছি, আমি মা কালীর সঙ্গে আছি। উনিই বলছেন, মানে মা কালীর সঙ্গে আছি, আমি ভালো আছি, এখন আমি নৌকাটায় উঠে আমি চলে যাব। তো কোথাও আমাদের এই হিন্দু কনসেপ্টটা, যে বৈতরণী পার একটা কনসেপ্টটা আসছে ব্যাপারটা, উনি বলছেন বলে আমার ছেলে তো নৌকা করে কোথাও একটা চলে যাচ্ছে, আর যাওয়ার আগে হাতটা শক্ত করে ধরে বলছে যে দেখো তোমার কাছে তো আসবো না, কিন্তু আমি আসবো, আমি যেখানেই আসি তোমার সঙ্গে আমি দেখা অবশ্যই করব। উনি তারপরে উনি অনেক কিছু শিখেছেন, রেকি শিখেছেন, এঞ্জেল শিখেছেন, কিন্তু উনি বলছেন আমি এখনো অপেক্ষা করছি, আমার ছেলের জন্ম কবে হবে। এই জিনিসগুলো আপনি তো করেন, আপনার কাছে এটা ইউজ টু হয়ে গেছে এখন, কিন্তু যারা মা বাবা ছেলে, তাদের কাছে এটা খুব টাচের ব্যাপার, মানে খুব ক্লোজ, এটা তারা অনেক সময় কেঁদেও ফেলে না। হ্যাঁ, হ্যাঁ, কেঁদেও ফেলে, খুব মানে চিৎকার করে কাঁদে, এবং ওই সময় আমরা তাকে কাঁদতে দিই, ইমোশনসটাকে মানে বার করতে দিই। যেরকম একটি ছেলে এসেছিল, ও বলেছিল বারবার ওর বাবার কাছে ক্ষমা চেয়েছিল। আসলে বাবা বাড়িতে মদ খেত, ওর সিনারিওটা আলাদা ছিল, ওরই কোনো কার্মার রিলেটেড, সেটাও পরে দেখেছে যে কার্মার রিলেটেড, ওর বাবা সামহাও ওকে ভালোবাসেন না, এবং মদ খাচ্ছে, মারপিট করছে, মানে অশান্তি করছে। তো ওর একটা বাবার উপর আক্রোশ ছিল, কি মাকে মারছো, একটা আক্রোশ তো একটা বাচ্চার থাকবেই, তাতে ওর বাবাকে ঘেন্না করছিল। এবার কি হয়েছে, বাবাটি মারা যান, মারা যাওয়ার আগে হয়তো ওকে কেউ বলেছিল বাবার শরীরটা না ডিটোরিয়েট করেছো, না যায়নি। তো এই ফিলিংসটা, হ্যাঁ, এই আফসোসটা যে আরে আমি লাস্ট দেখাটা যতই হেড করি, লাস্ট দেখাটা দেখলাম না, এই জিনিসটা থেকে ও গিল্ট থেকে বার হতে পারছিল না। এবং যখন ও ফাইনালি বাবা অবধি পৌঁছলো, ও কিন্তু বাবা ওকে ক্ষমা করলো, তারপর ওর মানে ভেতরে শান্তি এলো, মানে আত্মাটা তৃপ্তি পেলো, দুজনেরই, বাবারও যে অভিমানটা নিয়ে চলে গেছে, আর ওনারও। তো এই ধরনের সমস্ত ঘটনা আসে, এবং এরকম আরও আছে, মানে আমি কত বলবো, মানে এত সুন্দর সুন্দর সেই ফিলিংসগুলো। একটা কাপেল এসেছিল, সেই মানে কাপেল মানে মেয়েটির মানে মারা গেছে, বয়ফ্রেন্ডটা মারা গেছে, মেয়েটি যখন কথা বলছিল, প্রথমে ভাবছিল যে আমি বিয়ে করবো না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। কিন্তু যখন ছেলেটি ওকে এসে বলছে যে আমি ভালো আছি, তখন কিন্তু মেয়েটির খুব তৃপ্তি হচ্ছে। ও প্রথমে ভেবেছিল যে ছেলেটি চলে গেছে, এখন আমি কি করব। ছেলেটি ওকে বললো যে তুমি নতুন কোম্পানিতে যাও, নতুন কোম্পানিতে তুমি জব পাবে, সেখানে তুমি ভালো থাকবে, হ্যাঁ, তুমি নতুন কাউকে পাবে। ও সেরকমই পেয়েছে, কিন্তু ওর এই যে আত্মার তৃপ্তিটা হয়েছে, সেটা থেকে ও আরও কষ্ট পায়নি, যে ওই যে মানুষটা যাকে ও ভালোবাসে সে চলে গেছে, হ্যাঁ, তাকে শান্তিতে দেখে ও খুব হ্যাপি হয়েছে, যে না আর আমার কষ্ট নেই, ও যখন ভালো আছে, এবার আমিও লাইফে মুভ অন করতে পারছি। আমি নতুন জব করা, নতুন এ করা, সবই নতুন, সেখানে জব করে ওখানে নতুন মানুষের সঙ্গে আলাপ করা, সব কিন্তু মিলেছে। আর ওই সময় স্পিরিটরা যা বলে ইউজুয়ালি সব মেলে। আর একটা জিনিস আমি দেখেছি, আপনাদের মতো যারা
কাজ করছে, অনেকেই তো এসছেন, সবাই একটা কথা বলছে বিশ্বাস। এটা আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এটা কোনো না কোনোভাবে এটা ফল আপনি পাবেন না। আপনি যখনই বিশ্বাস করে কাজ করা শুরু করবেন যে কোনো জিনিস, তাই না, যে আপনি যে ওনাকে বলছেন এটা মেডিটেশনের দ্বারা জায়গায় নিয়ে যাচ্ছে, উনি যদি বিশ্বাসই না করতো তাহলে উনিও পেতেন না এই জিনিস। না, ডেফিনেটলি না। কেননা আমি যদি দেখো, যে মানুষ ঘুমিয়ে পড়ে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমোয় তুমি তাকে কি করে জাগাবে? এটা তো একটা বিষয় না। মানে যে মানছে না সে এলো না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে মানছে না সে না আসুক, না দেখুক, কিন্তু যে মানছে তাকে কাজটা করতে দাও। তাকে অনেকে আছে যে কাপেলকেও বাধা দেওয়া হয়, না তুমি করবে না, আমি মানছি না, তাকে ওয়াইফকে লুকিয়ে আসতে হচ্ছে। মানে এরম একটা ঘটনা আমাদের পিএলআর এ হয়েছে। আমি সুন্দর করে তোমাকে একটু বলি, ঘটনাটা খুবই লাইভলি ঘটনা। ওয়াইফ এসছে হাজব্যান্ডের বিষয়, এবং হাজব্যান্ড জানে না সেটা। ওয়াইফ যা যা দেখেছে একদম ম্যাচ হয়ে গেছে, একদম মানে 100 আউট অফ 100 ম্যাচ হয়েছে। এবার ওয়াইফের হঠাৎ মনে হলো যে তোমার হাজব্যান্ড এই করে সেই করে, ওসব নানা রকম নেগেটিভ জিনিস উনি নিয়ে এসেছিলেন, কিন্তু উনি বলেননি, উনি চুপ করেছিলেন। কিন্তু যখন ওকে বলা হচ্ছে তোমার হাজব্যান্ড বিট্রে করেছে, এই হয়েছে ওই হয়েছে, হাজব্যান্ড কিন্তু, ওয়াইফটা কিন্তু বলছে যে হ্যাঁ ঠিকই বলেছো, আমি হাজব্যান্ডের কাছে মিসট্রিটেড হই, বিট্রে পাই, সব কিছুই হয়। উম, তো অ্যাকসেপ্ট করলো, বলে আমার একটা রিকোয়েস্ট আছে, আমার হাজব্যান্ড জিনিসটা মানে না, তো যদি ওনাকে একটু রাখা যায় নেক্সট সেশন। তো নেক্সট সেশন দেওয়া হলো, ওয়াইফ দেখছে। যখন ওনাদেরকে দেখানো হলো, তখন একটা জিনিস ওয়াইফ যখন কন্টিনিউ বলে যাচ্ছে, প্রথমত হাজব্যান্ড বলতো সব না, সব না, এটা না ওটা না, আমার বাড়ির লোক ভালো, এই প্রবলেম নেই সে প্রবলেম নেই। এটা মিথ্যে কথা, আমি প্রচুর টাইম দিই বাড়িতে। তারপর দেখা গেল যে না, এমন এমন কিছু ঘটনা তার সামনে একদম লাইভ তুলে ধরা হলো, হাজব্যান্ডটা চুপ করে গেল। অ্যান্ড তারপরে উনি না বললেন না, কিন্তু হ্যাঁও তো বলতে পারছেন না, এইটা হয়েছে মহা মুশকিলে, জ্বালায় পড়ে গেছেন, ঠিক আছে। এবং এরকম আরও ক্লায়েন্ট আছে, মানে যখন বাধ্য হয় স্পিরিট, ওখানেও কিন্তু ওদের বাড়িতে একটা স্পিরিট ছিল, যখন ওর ওয়াইফ ক্লিনিং করেছে এ করেছে, তারপরে কিন্তু ওরা বাড়িটাও বেচতে পেরেছে। এটাও কিন্তু হয়েছে, এটাও হয়েছে। তার সঙ্গে আর একটা খুব মানে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট ছিল, যে বলেছিল যে তুমি যদি ওকে প্রুফ করতে পারো আমি মেনে নেবো। আমি দেখো, হ্যাঁ, এবার আমি তখন বললাম ওনার মেয়ের বিষয়ে কিছু কোয়েশ্চেন ছিল, কিন্তু বলবেন না কি কোয়েশ্চেন আছে, মহা জ্বালা। আমি বললাম যে ঠিক আছে, মেয়ের বিষয়ে কোয়েশ্চেন আছে, তুমি আরামসে করো, তুমি আনসার পেয়ে যাবে। ওটা আমি ছিলাম। তো মেয়েটি, মা তো বসলো গুছিয়ে, কেন যে আমার সঙ্গে এরকম হচ্ছে, কেন যে আমার সঙ্গে হচ্ছে, আমার মেয়ের খুব বদনাম হচ্ছে, প্লিজ আমাকে হেল্প করুন। আমার মেয়ে, আমার সঙ্গে একটা মেয়েকে আমি অ্যাডাপ্ট করেছি, মেয়েকে আমি ভালোবেসে বড়ও করেছি, কিন্তু মেয়েটি আমাকে ভালোভাবে নিচ্ছে না, মানে অ্যাজ আ মাদার নিচ্ছে না। কেন নিচ্ছে না এটা একটা প্রশ্ন। আর অনেক রকম মানুষ আমার নামে, মানে ওনার নামে বদনাম করছে, সেটা কেন করছে? উনি এবার ওয়েট করছেন যে আমি কি রিপ্লাই দিই। এবার ওনার কাছে রিপ্লাই যাচ্ছে, আপনার মেয়ে স্ক্যাম করে, সেই জন্য মানুষ আপনাকে ফোন করে। আপনি স্ক্যাম করেন বলে কিন্তু মানুষ আপনাকে ফোন করে না। আপনার মেয়ে যে অর্থনৈতিক স্ক্যামগুলো করে, সেটার জন্য আপনাকে মানুষ কোয়ারিজ করে। কেননা যদি তুমি ফোন সুইচ অফ করে পালিয়ে যাও কারোর কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে, সে তো তোমাকে তো ট্র্যাক করতে পারছে না, তোমার বাড়ির লোককেও কি সে ট্র্যাক করবে না? ডেফিনেটলি করবে, লফুলি তো করবে। এবার সেটা যখন ওনাকে হচ্ছে, এবার তখন উনি সবাইকে এক্সপ্লেন করছে যে দেখুন আমার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক নেই, সে অনেক দিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে, সে বোধহয় কোথাও একটা, মানে বাইরে কোথাও একটা আছে, এবং সে আমার ফোন তোলে না, তার নাম্বার চেঞ্জ করে দিয়েছে, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনারা প্লিজ এটা ট্রাস্ট করুন। এবং সেটা যখন উনি বলছেন, ওনারা কিন্তু ট্রাস্ট করছেন যে না, মাকে মেয়ে এইসব কাজ ক্রাইম করলে তো মানুষ বাড়িতে অনেক সময় বলে করে না, সেটা মেনে নিচ্ছে। এবং ওনার কাছে শুধু কোয়ারিজ করা হয়, ওনাকে কোনো ব্লেম করা হয় না। ইনিশিয়ালি মানুষের একটা রাগ তো ওনার ওপর পড়ে। এবং এটাও বলা হলো যে পাস্ট লাইফে আপনি যেটা বলছেন যে এই লাইফে আপনার সন্তান হয়নি বলে একটি মেয়েকে অ্যাডপ্ট করেছেন, হ্যাঁ, এবং এই মেয়েটি আজকে তো আপনাকে পছন্দ করছে না, এটার আনসারও উনি পেয়েছেন যে উনি কিন্তু পাস্ট লাইফে একটি মেয়েকে একটা সন্তান, মানে তার থেকে একটা সন্তান কেড়ে নিয়েছিলেন।
নিয়ে ওটাকে মানে ওই বাচ্চাটিকে এটা উনি যখন পাস্ট লাইফ দেখেন দেখা গেছে একটা গ্রাম্য পরিবেশ, দুজন পাশাপাশি থাকে। এবারে এই মেয়েটি ছিল ওনার পাশের বাড়ির মেয়ে, তো যেটা আজকে ওর অ্যাডাপ্টেড মেয়ে। তার যে সন্তান ছিল সে যখন জলে পড়ে যায় সেটাকে ওই সময়টা কেউ প্রেজেন্ট ছিল না, কেউ দেখেও নি। এটা ঠিক উনি ফেলেননি, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি বাচ্চাটাকে বাঁচায়ও নি আর কাউকে ডাকেনও নি। রিজনটা ছিল উনি নিঃসন্তান ছিলেন। তো হয় না, পাশের বাড়ির বাচ্চাটা এত আদর খাচ্ছে, পাশের বাড়িতে বাচ্চাটা এত হাসি খুশি আছে, সেটা কেন হবে? মানে ও তো মাতৃত্বটাকে উপভোগ করছে, সেটা আমি পাচ্ছি না। এই মানে হিংসাতে উনি ওই বাচ্চাটির ওই ইনসিডেন্টে কাউকে ডাকেননি। এবং পরে যখনই গ্রামে খোঁজ তো পড়বেই, খবর তো হবেই, যখন জিনিসটা সামনে আসে এই মেয়েটিও ওনাকে কার্স করেছিল যে আমি যখন সন্তান হয়ে তোমাকে তর পাবো, বুঝতে পারবে সন্তান হারানোর জ্বালাটা কি। তো আজকে তারপরে যখন উনি কনসিভ করতে পারেননি এবং উনি মেয়েটিকে পান, অ্যাডাপ্ট করেন, উনি মেয়েটিকে মন প্রাণ ঢেলে করেছে, কি চায়নি, মানে ওনার সাধ্যের বাইরে, ওনার যা ইকোনমিক কন্ডিশন তার থেকে বেশি দিয়েছে উনি মেয়েটিকে, আমার নিজের সন্তান বলে। মেয়েটি তার বদলে করলো যে তোমরা আমার নিজের বাবা মা না, অতএব আমি ব্যাগ গোছালাম অ্যান্ড চললাম লিভ ইন রিলেশনশিপে থাকতে। এবং উনি আর মেয়েটির পার্টনার মিলে যখন অর্থনৈতিক স্ক্যাম করেন, সেই সমস্ত হ্যাজলটা পোয়ায় বাবা মা। কেননা তাদের তো একটা ফিক্স বাড়ি আছে, একটা ফিক্স ফোন নাম্বার আছে। মেয়েটির তো কোনো ফিক্স বাড়ি আর কোনো ফোন নাম্বার নেই, ও তো ফ্রড করে আর চলে যায়, ফ্রড করে আর চেঞ্জ হয়ে যায়। মানুষ এখন বাচ্চাদেরকে অ্যাডপ্ট করতেও ভয় পাবে। এক্স্যাক্টলি, কার্মিক এমন একটা জিনিস, একটা আছে না কার্মিক, হ্যাঁ এটা ঠিকই, মানে এটা আজকে হয়েছে বলে আপনি দেখেছেন, কিন্তু এরকম আমার একটা বন্ধু না ভাই বলবো, সেও কিন্তু অ্যাডপ্টেড, সেম জিনিসটা হয়েছে, সেম কিছুটা বলতে নেই, আমি বন্ধুই বলবো, এখন আর বর্তমানে বেঁচে নেই, সে আমার ভাইয়েরই বয়সী, কিন্তু সে তার বাবার সাথে যে ব্যবহারটা করেছে আর যা মারধর করেছে বাবা, পুরো সেম। বাবা বেঁচে আছে, সুস্থ সবল, সম্পত্তি আছে, সবই, মাটা নেই, মা মারা যায়, কিন্তু বাবার উপর যা অত্যাচার করেছে তারপর সেটা মারাও গেছে হঠাৎ করে, পুরো সেম ঘটনা, সেও অ্যাডপ্টেড কিন্তু। কর্মা তোলা থাকে, একটা কথা মানুষ বলে না, পাপ বাপকেও ছাড়ে না, এই কথাটা একদম 100% ঠিক। আমি এইভাবে ল্যাঙ্গুয়েজটা বলাটা কতটা ঠিক হলো জানি না, এটা আমাদের চলতি ভাষা, তাই আমি একটুখানি দর্শক বন্ধুদের একটা মেসেজ দিলাম। কর্ম খুব ভয়ঙ্কর জিনিস, আজকে তোমাকে আমি যেখানে দাবাবো, পরের বার সেখান থেকে তোমার সঙ্গে আমার হিসাব শুরু হয়। সেই জন্য মানুষকে খুব অ্যাটলিস্ট বুঝে একটা, তোমার সঙ্গে আমার কি খুনসুটি হলো সেটা তো আর পাপের মধ্যে পড়ে না, কিন্তু তোমাকে যদি আমি কিছু ড্যামেজ করি, তোমার ইমেজ হোক কি তোমার জীবনযাত্রা হোক, তোমার পার্সোনাল লাইফ হোক, এগুলো মানে মানুষকে পোহাতে হয়। তোমাকে অর্থনৈতিক ড্যামেজ করে আমি পালালাম, এবং ওই ভদ্রমহিলাকে না আমরা একটা লোকেশনে বলে দিয়েছিলাম যে তোমার মেয়ে এখানে থাকে এবং সেটা না এরকম জায়গা, সেখানে গলি আছে, সেখানে একটা বাড়ি আছে, এরকম জায়গায় ও কিন্তু ভাড়া থাকে, নট মানে পার্সোনালি, কেননা ভাড়া থাকলে সুবিধা ছেড়ে দিলেই তো হয়ে যায় এই জিনিসটা। এবং উনি বলেছিলেন তুমি একদম ঠিক বলেছো, তাহলে তখন আমরা ওনাকে চার্জ করেছিলাম এত কিছু আনসার আপনার কাছে আছে এবং আপনি জেনে এসছেন, পরীক্ষাটা আমাদের কিরকম হয় দেখো, ওনার কাছে সব আনসার আছে, উনি সব জেনে আমাদের কাছে এসছেন জাস্ট টু মেক শিওর। না, উনি কিন্তু বলছেন না যে আমার মেয়ে এখানে আছে এবং আমি জানি বা এই স্ক্যাম করেছে বলেই মানুষ আমাকে আজকে হ্যারাস করছে, কিচ্ছু বলছে না। আমার না এরকম হচ্ছে, কেন হচ্ছে বলুন তো? সেম, মানে এরকমও হয়েছে যে একটি মেয়ের বিয়ে হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে ওর মা এসছে, আমার মেয়ের কেন বিয়ে হচ্ছে না, কাইন্ডলি দেখুন পাস্ট লাইফ, তারপরে স্পিরিট ওয়ার্ল্ড, কি হয়েছে, কি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কি হয়েছে। আমরা দেখে বললাম এটা পাস্ট লাইফেরও ঘটনা না, স্পিরিট লাইফেরও ঘটনা না। আপনার মেয়ে খুব ভালো মেয়ে এবং মেয়েটি যথেষ্ট সুস্থ সবল মেয়ে, ইয়াং মেয়ে, তার সম্বন্ধ চলছে, মেয়েটি ছেলেটিকে পছন্দ করছে, ছেলেটি যে দেখতে আসছে সেও মেয়েটিকে পছন্দ করে, বিয়েটা তো আপনি দিচ্ছেন না, আপনার মানসিক সমস্যা। এবার আপনি কি বলবেন বলুন, মানে ওনার মানসিক ইন দ্য সেন্স ওভার থিঙ্কিং, আমার মেয়ে ভালো থাকবে তো, এটা কেউ নেগেটিভলি নেবেন না। ব্যাপারটা হচ্ছে আমি ভালো থাকবে তো, সিকিউরিটি, উনি খুব ইনসিকিউরড মানুষ। আর এই জিনিসটা কিন্তু দেখতে গেলে তার দিক দিয়ে সে ঠিক, তার একমাত্র মেয়ে, তাই হ্যাঁ, কিন্তু
এটা যখন আপনি হাইপার কিছু করবেন, সেটা আপনি বলতে পারেন না সোলের জন্য হচ্ছে, সেটা পাস্ট লাইফের জন্য হচ্ছে। পাস্ট লাইফের গল্প নয় তো, এটা হচ্ছে মেয়েটি একটা সুস্থ সবল মেয়ে, ভালো মেয়ে, তাকে যারাই দেখছে তারাই পছন্দ করছে। মেয়েটি জব করে, মেয়েটিও যাদের দেখছে ভালো ভালো ছেলেরা সব আসছে, তারাই পছন্দ করে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে উনি দিচ্ছেন না, যাতে তো আর কারোর কিছু করার নেই, কোনো ট্যারোট কার্ড, রেকি হিলার, রেকি টিচার, পিএলআর টিচারের কিছু করার নেই। এটাই হচ্ছে ব্যাপার। তো ওটা ওনার মাইন্ড সেট আপে আছে, আমি মেয়েকে বেস্টটা দেবো, বেস্টটা দেবো। সব মা বাবার থাকে, কিন্তু অত্যাধিক হলে সেটা আমরা অন্য কিছুর উপর দিতে পারি না, এটা হচ্ছে ব্যাপার। আর ম্যাম, আমরা একেবারেই শেষের দিকে আছি, কিছু কিছু জিনিস জানবো, আমরা দর্শকরাও জানতে চাইবে যে আপনি শেখান, আপনি যেগুলো আজকে যেগুলো বললেন। হ্যাঁ, আমি রেকি শেখাই, আমি এঞ্জেল শেখাই, এঞ্জেল থেরাপিটা শেখাই। আচ্ছা, আমি পিএলআর ট্রেনিংটা শেখাচ্ছি, আমি প্র্যাকটিসে চলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি নেক্সট মান্থ থেকে করবো, মানে নেক্সট ইয়ার থেকে করবো, সরি, নট নেক্সট মান্থ। হ্যাঁ, 2026 থেকে আমি ক্লাসেসগুলো লঞ্চ করব। এখন আমি প্রাইভেটলি অ্যাকচুয়ালি শেখাচ্ছি, তো প্রাইভেটলি যেহেতু আমি শেখাচ্ছি, সেই জন্য এখন আমি ডেট ওপেনলি রাখছি না। আমি 2026 থেকে আমার ক্লাসেস স্টার্ট হবে, তখন আমি লঞ্চ করব, তখন পিএলআর এর সমস্ত সেক্টরটা আমি শেখানো স্টার্ট করে দেবো। আর এখন আমি যে পোর্শনটা এখনো পিএলআরটা দেখাচ্ছি, ট্যারোট, রেকি হিলিং করাচ্ছি এবং মানে নিজে করে দিচ্ছি। কারোর যদি সিভিয়ার কেসেস হয়, যেরকম হিলার্সদের বিষয়টা আছে, অনেকের ছেলেরা বা সন্তানরা ইমব্যালেন্স হচ্ছে, তখন মাগুলো খুব টর্চার্ড হয়, সত্যি কথা বলতে। আমরা তো বুঝতে পারি, তারা আসে, খুব কাঁদে, খুব কষ্ট পায়, তাদের চোখ থেকে জল বেরোয়। তো আমরা সেই হিলিংগুলো তাদের করি যাতে সে হ্যাপি হয়, এবং তার সঙ্গে কি করি, রেকিটা শিখিয়ে দিই। কেননা আমাকে সে একটা টাইম অফ দিয়ে অ্যাফোর্ড করতে পারছে, আমার পরে মানুষটার কি হবে, তার কি বন্ধ হয়ে যাবে? কেননা এগুলো না লং গ্যাপ হিলিংয়ের দরকার। আমরা বলি এটা তো দেখুন, এটা মানুষের ক্যান্সার হয়েছে, আমি বললাম আজকে একটা দিন কেমনই নাও না, কাল থেকে তুমি সুস্থ, এটা কি হয়? এটা তো হয় না। এবারে ওই ক্ষেত্রে আমরা বলি যে দেখুন, আপনি আমার কাছে হিলিং করাচ্ছেন, করান, সে আপনি যখন পারছেন না আপনি আমার কাছে শিখে নিন, শিখে নিয়ে আমি আপনাকে সেম হিলিং প্রসেসটা বলে দিচ্ছি, আপনি ছেলেকে করতে থাকুন, আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আর তো আপনার লাগছে না। এবার বাড়িতে আপনি ফ্রি, যত ইচ্ছা আপনি ছেলেকে করুন, দেখবেন আপনার ছেলে সুস্থ আছে, ভালো আছে। এবং এরকম অনেক লাইভ এক্সাম্পল আছে যারা এখন আমার সঙ্গে কন্ট্যাক্টে আছে। কেউ বলছে না না তুমি করো, আমি পারবো না, আমি পারবো না। কিন্তু কিছু মানুষ আছে যারা বলছে আমাকে শিখিয়ে দাও না, আমি করে দেবো, তোমাকে পদ্ধতিগুলো বলে দাও। তখন পদ্ধতিগুলো তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু খুব ভালো করে করছে, কিচ্ছু অসুবিধা হচ্ছে না। আর আপনার প্রথম পডকাস্ট, আর আমাদের সাথে প্রথম কেকে পডকাস্ট, কেমন লাগলো কেকে পডকাস্ট? খুব ভালো লেগেছে, কেননা আমার হোস্ট খুব মানে ভালো মানুষ, আর ইনি, হ্যাঁ, খুব ভালো মানুষ, এত ডাউন টু আর্থ, এত সুইট পারসন। ডেফিনেটলি যারা আমার মতন আসবে সবার ভালো লাগে। কোথাও যদি কারোর কিছু মানে প্রবলেম হয়, গাইডেন্স হয়, ডেফিনেটলি ইউ আর দেয়ার। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, সবাই আসো কেকে পডকাস্টকে, আরও সবাই জয়েন করো, আর আমি ডেফিনেটলি আরও ফিউচারে কাজ করব। থ্যাংক ইউ সো মাচ, আমাদের এত প্রশংসা, খুবই ভালো লাগলো। এতদিন পর আমার প্রশংসা হচ্ছে, এটাও আমার ভালো লাগলো। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, ওয়ান অ্যান্ড অনলি। আজকে আমাদের গেস্ট মোনালিসা ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার।